আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রায়হান ইসলাম। ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ অ্যানাদার ব্লগ ফ্রম বাইক বাজ। সো আজকে আমি চলে আসছি হচ্ছে আমার R15 ইন্দো ভার্সন 3 এই বাইকটি নিয়ে। তো এই বাইকটি নিয়ে মূলত লং ট্যুরে কেমন হবে, সো এইটা নিয়ে আজকে কথা বলবো। সো চলেন বাইক রাইড করতে করতে কথা বলা যায়। সো লং ট্যুরের ক্ষেত্রে এই বাইকটা নিয়ে অনেক অভিযোগ আছে অনেকজনের, ঠিক আছে। এই বাইকে লং ট্যুরে বা এই বাইকে হচ্ছে ইস্ট পেইন, ব্যাক পেইন, শোল্ডার পেইন, হ্যাঁ, মাজা ব্যথা, কবজি ব্যথা, ঘাড় ব্যথা, গিরায় গিরায় জয়েন্টে জয়েন্টে ব্যথা, মানে সমস্যার শেষ নাই। মানে বাইক তো বদনাম হয়ে গেই ইয়ার, কি বলবো আর। অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট অফ অল বুঝতে হবে যে এটা একটা স্পোর্টস বাইক, হ্যাঁ। এটা আসলে লং ট্যুরের বাইক না, ঠিক আছে। এটা লং ট্যুরের বাইক না। সো যেহেতু একটা স্পোর্টস বাইক, এটার সিটিং পজিশনটাই এরকম, এটার আদর্শই এরকম, হ্যাঁ। এটার স্পোর্টস বাইকের সিটিং পজিশনটা এমনই হয়। আপনারা শুধু নট অনলি ফর R15 ভার্সন 3, এটা আপনারা যত স্পোর্টস বাইকই যাবেন, সব স্পোর্টস বাইকেরই দেখবেন সিটিং পজিশন এরকম যে একটু সামনের দিকে একটু লিন হয়ে ঝুঁকে বসতে হবে। এটাই হচ্ছে স্পোর্টস বাইকের সিটিং পজিশনের আদর্শ আর কি, মানে এরকমই হয় আর কি। বিকজ অফ আপনি একটা স্পোর্টস বাইকে বসলেন, যদি ফিল না হইলো যে আপনি একটা স্পোর্টস বাইকে বসলেন, তাহলে তো আর হইলো না, হ্যাঁ। যদি আপনি স্পোর্টস বাইকে বসে যদি কমিউটার বাইকের ফিল চান, তাহলে তো আর হইলো না। আপনি স্পোর্টস বাইকে বসবেন, একটু সামনে লিন হয়ে ঝুঁকে বসবেন, তাহলেই আপনার মধ্যে একটা এগ্রেসিভ মুড চলে আসবে অ্যান্ড বাইক টানার একটা ফিল কাজ করবে, ঠিক আছে। সো স্পোর্টস বাইকের সিটিং পজিশন এরকমই হয়। অ্যান্ড দেখা গেছে আমরা লং টাইম হেলমেট পরে থাকি, এর কারণে সামনে ঝুঁকে থাকার কারণে একটু ঘাড় ব্যথা হয়, তারপরে হাতের ইয়াঠিয়া ব্যথা হয়, মানে লাল হয়ে যায়। এটা আমারও আগে প্রচুর হইতো, বাট এইটার একটা আসলে টিপস আছে, হ্যাঁ। এই বেশ কিছু টিপস আছে, এগুলো আমি একটু পরে বলবো। বাট আগে এই বাইকটা সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। R15 ভার্সন 3 বাংলাদেশে এমন একটা বাইক যেটা আপনাকে সব দিক থেকে স্যাটিসফাইড করতেছে। সেটা কিভাবে আমি ওয়ান বাই ওয়ান বলতেছি। সেটা হচ্ছে বলতে পারেন টপ স্পিডের ক্ষেত্রেও, মাইলেজ পারফরমেন্সের দিক থেকেও, তারপরে যদি বলেন ব্রেকিংয়ের দিক থেকেও, সব দিক থেকে আপনাকে স্যাটিসফাইড করতেছে, ঠিক আছে। আর ব্যাক পেনের কথা যেটা বললাম, ওইটা ভাই কিছু পাইতে হলে কিছু তো ছাড় দিতেই হবে। আর আমরা হচ্ছে কি একটা বাইক কিনে মনে করেন সব ধরনের মজা নিতে চাই ওই বাইক থেকে। মনে করেন মাঠে ঘাটে, ধান খেতে, রাস্তায়, সব জায়গায় ওই বাইক নিয়ে যাইতে চাই, ঠিক আছে। সো আপনি সব ফ্যাসিলিটি চাইলে কিছু তো আপনাকে ছাড় দিতেই হবে, এইটাই সিম্পল, তাই না। সো যাই হোক, টপ স্পিডের দিক থেকে এই বাইকটা মানে বাংলাদেশে মধ্যে এই সেগমেন্টের মধ্যে R15 ভার্সন 3 এমন একটা বাইক যে 150 সিসির বাইক থেকে আপনি 150 টপ স্পিড পাচ্ছেন। আমি সুজুকি GSX-এর কথা বলবো না, কারণ ওটা টপ স্পিড বেশি, ওইটার সাথে আমি করতেছি না। মানে R15 ভার্সন 3 সুজুকি GSX-এর বাদে, মানে V3 এমন একটা বাইক যেটা আপনি 150 সিসির বাইক থেকে 150 টপ স্পিড পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে মাইলেজ, হ্যাঁ। মাইলেজের দিক থেকেও আপনার এটা অনেক এগিয়ে, 55 থেকে 56 পর্যন্ত আমি মাইলেজ পাইছি। ইভেন কি এখনও সার্ভিসিং করাইলে এখনও পাই। আমার গাড়িটা 40,000 কিলোমিটার আপ হয়ে গেছে, দেন এখনও আমি 55 থেকে 56 মাইলেজ কন্টিনিউ পাচ্ছি। সো একটা বাইকারের কাছে এর থেকে আর বেশি কি পাওয়ার হতে পারে বলেন। যে 55 থেকে 56 যদি একটা বাইক মাইলেজ দেয়, তাহলে আর কি লাগে বলেন তো। আচ্ছা, তারপরে হচ্ছে এই বাইকের ব্রেকিং। এই বাইকের ব্রেকিং নিয়ে মানে বিন্দু পরিমাণ সন্দেহ নাই যে যথেষ্ট পরিমাণ ভালো পারফর্ম করে কি না।
আমি মনে করি বাংলাদেশের মধ্যে R15 ভার্সন 3 মানে এই সেগমেন্টের মধ্যে যতগুলো বাইক আছে এই V3 বাইকটা যথেষ্ট বেটার ব্রেকিং পারফরমেন্স, মানে ভালো ধরনের ব্রেকিং পারফর্ম করে। সো ব্রেকিংয়ের দিক থেকে আমি স্যাটিসফাইড। সো যেটা বলছিলাম আর কি, মানে আমাদের দেশে একটা বাইক নিয়েই মানে সব ধরনের ফিল আসলে নিতে চাই, ঠিক আছে। R15 ভার্সন 3 নিয়ে তো ভাই এটা আসলে লং ট্যুর দেওয়ার বাইক না, এটা দেখা গেছে আপনি টুকিটাকি একটু আশেপাশে ঘুরলেন, রাইড দিলেন, স্পোর্টস করলেন, এইটার জন্য, ঠিক আছে। তারপরে যদি লং ট্যুর দিতে চান কিছু রুলস আপনাকে ফলো করে বাইক রাইড করতে হবে, তাহলে হয়তো বা এইসব প্রবলেমগুলো থেকে কিছুটা হলেও আপনি রিলিজ পাবেন, যেটা আমি আর কি ফলো করি। তো আপনারা বহির্বিশ্বে আউট অফ কান্ট্রিতে দেখবেন যে ওরা যারা বাইকার আর কি, ওরা কিন্তু দেখা গেছে যখন স্পোর্টসে ট্র্যাকে যায় তখন কিন্তু ওরা স্পোর্টস বাইক ইউজ করে, আর যদি টুকিটাকি স্ট্যান্ড করার জন্য ওরা স্পোর্টস বাইক ইউজ করে, ঠিক আছে। আর যদি অফরোডিং করে অফরোডিংয়ের জন্য ওদের আলাদা বাইক, যদি লং ট্যুরে যায় লং ট্যুরের জন্য ওদের আলাদা বাইক। হ্যাঁ, লং ট্যুরে ওরা ক্রুজার টাইপ অ্যাডভেঞ্চার টাইপের বাইকগুলো ইউজ করে থাকে, বাট আমরা কি করি, একটা বাইক কিনি, ওইটা নিয়ে সব জায়গায় মুভ করি, ঠিক আছে। সো কী সব ইয়াগুলো ফলো করবেন সেটা হচ্ছে, লং ট্যুরে গেলে অবশ্যই 1 ঘন্টা পর পর আপনাকে মিনিমাম 30 মিনিটসের একটা ব্রেক দিতে হবে, তাহলে দেখবেন আপনার অনেকটাই ক্লান্তি কমে যাবে। আর যখন বাইক রাইড করবেন অবশ্যই পিলিয়নকে বলবেন যেন আপনার উপর ভর না দেয় আর কি, তাহলে আপনার উপর প্রেশারটা কম পড়বে এবং হাতের ব্যথা কম হবে। এই যে হাত লং টাইম জ্যাম, আর এই বাইকটা বেশি সমস্যা হয় হচ্ছে জ্যামে পড়লে, ঠিক আছে। জ্যামে পড়লে খুব সমস্যা হয়, তখন অনেক কষ্ট হয়ে যায়। আর অনেকে দেখি যে বাইক চালালে একবারে সোজা শক্ত করে স্ট্যান্ড হ্যান্ডেল ধরে স্ট্রেটলি এভাবে ধরেন, এটা আসলে ঠিক না। যখন বাইক রাইড করবেন কবজিটা জাস্ট একটু নিচের দিকে এরকম মানে করে রাখবেন, তাহলে আপনার এদিকে মানে ইয়াটা প্রেশারটা পড়বে না, ঠিক আছে। হাতের এখানে প্রেশারটা পড়বে না, একটু মানে নিচের দিকে ডাউন করে রাখবেন আর কি। সো এইটা হচ্ছে একটা ইয়া। আর আরেকটা ইয়া হচ্ছে সো এইসব ইয়াগুলা মাইনা চালাইলে আশা করি আপনাদের এই প্রবলেমগুলো কম হবে। আসলে এই প্রবলেমগুলো আমিও শুরুর দিকে খুব ফেস করছি, ঠিক আছে। যখন আমি কমিউটার বাইক থেকে স্পোর্টস বাইকে শিফট করি দেন আমারও এই প্রবলেমগুলো অনেক হইতো, বাট এখন আমি আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি। আর হ্যাঁ, আরেকটা হচ্ছে ইউজ টুর যে ইস্যুটা, আপনারা হুট করে দেখা গেছে স্পোর্টস বাইকে মুভ করলে শুরুতে একটু এরকম সমস্যা হবে, বাট কয়দিন চালাইতে দেখবেন অনেকটা ইউজ টু হয়ে গেছেন। তারপরে যদি মনে করেন কারো বেশি প্রবলেম হচ্ছে, তারা একটু এক্সারসাইজ করতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ। সো দেখা গেছে তাহলে কিছুটা হইলেও পেইন আপনারা পাবেন। আর যদি তারপরও যদি দেখেন যে কোনোভাবেই কিছু হচ্ছে না, তাহলে ভাই আপনারা কমিউটার বাইকেই শিফট করাটাই আমি মনে করি বেটার। সো যাই হোক, আর এই বাইকটা মানে ভিভিএ টেকনোলজি একটা বাইক, ঠিক আছে। 4 স্ট্রোক বাইক, যেটা আর কি 4 ভালভ। তো 4 ভালভ কিন্তু আপনার জিরো থেকেই কিন্তু এটার কাজ করে না। যখন কিনা আপনি 8000 RPM ক্রস করবেন ভাইরে ভাই, তখন এই বাইক পুরো আউট অফ কন্ট্রোল বলতে পুরো পাগলা ঘোরা। হ্যাঁ, মানে তখন আর ইঞ্জিনে দেখা গেছে অয়েল স্প্রে করে না, ডাইরেক্ট তেল মারা শুরু করে। মানে গাড়ির টান আর পাওয়ার, মানে তখন যে কি একটা এগ্রেসিভ ফিল মানে চলে আসে গাড়ির, এগ্রেসিভ মুড। যারা V3 রাইডার আছেন তারাই বলতে পারবেন, তখন মনে করেন 4B মোরবির এগুলো খাওয়া নাই, ঠিক আছে। সো যাই হোক, কথা আর বাড়াবো না, ভিডিওটিও আর বড় করব না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।